সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই শীতের সকালে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো এই একাদশ শ্রেণীর পরিসংখ্যান বিষয়ে চতুর্থ অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে আলাপ করব। তো এই কেন্দ্রীয় প্রবণতার আলাপ করতে গিয়ে আমি তোমাদের এর আগে বেশ কয়েকটি অর্থাৎ 3টি ক্লাস আমি নিয়েছি। তো আজকে এই কেন্দ্রীয় প্রবণতারই একটি অংশ, সেটা হচ্ছে তরঙ্গ গড় বা উল্টন গড়। এই বিষয়টা নিয়ে আমি একটু ডিটেলস তোমাদের সাথে আলাপ করব। তো প্রথমে আমরা অন্তত পরিষ্কার হয়ে নিব যে এই তরঙ্গ গড় বা উল্টন গড় এটা সংজ্ঞা কী বা এর সূত্রটা কী। তো আমি প্রথমে সংজ্ঞাটা বলে নেই যে কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকবে তাদের উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। তাহলে আমি আবার বলছি যে কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকবে তাদের উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। অর্থাৎ এই তরঙ্গ গড় করতে গেলে আমাকে 3টা স্টেপে করতে হবে। 3টা স্টেপ। প্রথম স্টেপটা কি, এই যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোকে উল্টিয়ে নিতে হবে, উল্টা করতে হবে। একটা মানকে উল্টা করা মানেটা কি? একটা মানকে উল্টা করার অর্থ হচ্ছে ওই মানের উপরে 1 দিয়ে দেওয়া। সে আমি দেখাই যে 5 একটা মান বা একটা সংখ্যা, একে উল্টানোর অর্থ হচ্ছে এই 5-এর উপরে 1 দিতে হবে, তাহলেই এটা 5-এর উল্টা মান। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমি বলছি যে তরঙ্গ গড় করতে গেলে 3টা স্টেপে হবে। একটা প্রথম স্টেপ হচ্ছে মানগুলোকে উল্টাতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে সেই উল্টা মানগুলোর গাণিতিক গড় করতে হবে। আর গাণিতিক গড় সম্পর্কে আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি। তাহলে 2 নম্বর স্টেপ হচ্ছে গাণিতিক গড় করা, আর 3 নম্বর স্টেপ হচ্ছে গাণিতিক গড়ার পরে গড় করার পরে যে মানটা আমরা পাবো সেই মানটাকে আবার উল্টাতে হবে, তাহলেই আমরা তরঙ্গ গড় বা উল্টন গড় পাবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন তরঙ্গ গড়ের আমাদের সূত্র আছে হলো 2টা। সূত্র আছে 2টা। এক হচ্ছে সাধারণ তথ্য সারির জন্য, অর্থাৎ যখন আমাদের তথ্য সারিতে বা আমাদের ডাটায় কোনো গণসংখ্যা থাকে না, সাধারণ তথ্য সারি, সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র হবে। আর যখন গণসংখ্যা থাকবে তখন একটা সূত্র হবে। আমি সূত্র দুটো তোমাদেরকে লিখে দিচ্ছি। সাধারণ তথ্য সারির জন্য আমাদের সূত্রটা হবে এরকম, সূত্র 1, আর এটাকে লেখা হয় HM দিয়ে। তরঙ্গ গড়ের ইংরেজি হলো হারমোনিক মিন, সংক্ষেপে HM। আচ্ছা, এইটার সূত্র হচ্ছে এরকম, m divided by 1 by x1 1 by x2 dot dot 1 by xn, বা এটাকে আমরা সংক্ষেপে n divided by
সামেশন 1/xi i is equal to 1 to n এভাবে লিখতে পারবো। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে গণসংখ্যা যুক্ত, অর্থাৎ সূত্র হচ্ছে 2। এটা সূত্র কিরকম? n divided by f1 ভাগ x1 প্লাস f2 ভাগ x2 ডট ডট fn ভাগ xn। আর এটাকে যদি আমি সংক্ষেপ করি তাহলে n ডিভাইডেড বাই সামেশন fi ভাগ xi i is equal to 1 to n। এই তো এখন স্পষ্ট আমরা বুঝতে পারছি এই সূত্র দেখে, সেটা হচ্ছে যে সূত্রের মধ্যে n অনুপস্থিত অর্থাৎ n নাই, সেটাই আমরা সাধারণ তথ্য সারির ক্ষেত্রে ব্যবহার করব। আর যে সূত্রের মধ্যে f আছে অর্থাৎ গণসংখ্যা যুক্ত আছে, সেটাই আমরা গণসংখ্যা যুক্ত নির্দেশনের ক্ষেত্রে ব্যবহার করব। তো আমরা চলো দেখি একটা উদাহরণ দিয়ে দেখি যে অঙ্কটা কিভাবে আসলে হয়। আচ্ছা, এটা এভাবে থাকলো সূত্র। মনে করো যে কোনো একটা পরিবারে 4 জন লোক আছে, যাদের বয়স যথাক্রমে হলো 10, 17, 35 এবং 42। একটা পরিবারে 4 জন সদস্য আছে বা 4 জন লোক আছে, যাদের বয়স আমি ধরে নিচ্ছি 10, 17, 35 এবং 42 বছর। তাহলে ওই পরিবারে লোকদের বয়সের গড় আমি নির্ণয় করব। তাহলে এবং সেটা তরল গড়ের সাহায্যে বা উল্টন গড়ের সাহায্যে। তাহলে আমি কি করব? প্রথমে আমি দেখে নিব যে এখানে কোনো গণসংখ্যা আছে কিনা। তো এখানে কোনো গণসংখ্যা নাই। তো সুতরাং আমরা যেটা 1 নম্বর সূত্র সেটা ব্যবহার করব। তাহলে আমাদের সূত্র কিন্তু এটা। তো তাহলে আমরা যথারীতি এই অঙ্কটা ক্যালকুলেশনের জন্য আমরা কিছু গাণিতিক ছক তৈরি করে নিব। অর্থাৎ এটা এই দিক করে লিখি 10, 17, 35, 42, অর্থাৎ এটাই কিন্তু xi। আর আমাদের স্বাভাবিকভাবে যে সূত্রে আছে 1/xi, তাহলে এইখানে আমরা আরেকটা কলাম করে নিব 1/xi। তাহলে 10 1/10, তাহলে কত আসে? 1 ভাগ হচ্ছে 10 অর্থাৎ 0.1। তাহলে এর মানটা আসছে হলো 0.1। তারপরে 1/17 যদি করি তাহলে কত আসে? 0.058। 0.058। আচ্ছা, 1/35। 1/35 কত আসছে? 0.028। 0.028। আর লাস্ট হচ্ছে 1/42। 1/42 আসছে 0.023। 0.023। এখন স্বাভাবিকভাবে আমাদের যে সামেশনের 1/xi এই মানটুকু দরকার। কত আসে? যোগ 0.028 যোগ 0.058 যোগ 0.1 আসে আমাদের 0.209। 0.209। তাহলে এই মানটা কি? এই মানটা কিন্তু এটারই যোগফল, অর্থাৎ সামেশন 1/xi সমান এই মানটা।
তো এখন আমরা এই মানটা সূত্রে প্রয়োগ করতে পারি। তাহলে অতএব আমরা জানি যে HM সমান হলো n ডিভাইডেড বাই সামেশন 1 বাই xi, i is equal to 1 to n। এইখানে n বলতে আমরা সবসময় বুঝবো হচ্ছে চলকের সংখ্যা, অর্থাৎ এখানে বা মানের সংখ্যা কয়টা আছে, একটা দুটো তিনটে চারটা, তাহলে এখানে n এর মান হবে 4। আর এই সামেশন xi এর মান আমরা অলরেডি ক্যালকুলেট করেছি 0.209। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে, 4 বাই 0.209 অর্থাৎ 19.13। এটাই আমাদের নির্ণীত তরঙ্গ গড়। তো বিষয়টা আশা করি বুঝতে পারছো। আবার যদি এরকম হয় যে গণসংখ্যা যুক্ত যদি নিবেশন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাই। মনে করো যে কতগুলো শ্রেণীর মধ্যবিন্দু আমি পেয়ে গেলাম বা দেওয়া থাকলো, সে 5টা শ্রেণীর মধ্যবিন্দু ধরে নিলাম যে 15, 25, 35, 45, 55। এটাকে আমরা xi ধরে নিলাম। আর fi ধরলাম 3, 5, 8, 6, 1। এগুলো হচ্ছে গণসংখ্যা। তাহলে প্রথম রোটা হচ্ছে 5টা শ্রেণীর মধ্যবিন্দু আর এগুলো হচ্ছে গণসংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটটা কিভাবে করব? তাহলে স্বাভাবিকভাবে এখানে যেহেতু গণসংখ্যা আছে, তাহলে আমাদের যেটা 2 নম্বর সূত্র ছিল গণসংখ্যা যুক্ত, ওই সূত্রটা অ্যাপ্লাই করব। আর ওইটা করতে গেলে আমাদের কিছু গাণিতিক প্রক্রিয়া বা তালিকা করে নিতে হবে। সেটা কিভাবে করব? এখানে xi, fi আর আরেকটা কলাম করব হচ্ছে fi ভাগ x, এই 3টা কলাম করে নিতে হবে। তাহলে 15, 25, 35, 45, 55। আর fi 3, 5, 8, 6, 1। তাহলে এখানে fi xi বলতে এই 3 ভাগ 15। তাহলে 3 ভাগ 15 করলে কত হয়, হলো 0.2। তাহলে এইটা হবে হলো 0.2। তারপরে 5 ভাগ 25, এটাও 0.2। 8 ভাগ 35, 0.22, 0.228 এরকম আসে। 6 ভাগ 45, 0.133। আর এইটা আসে হচ্ছে 1 ভাগ 55, 0.018। আচ্ছা, যদি এটাকে আমি যোগ লাগাই দেই তাহলে 0.018 যোগ হলো 0.133 যোগ 0.228 যোগ 0.2 যোগ 0.2 আসলে 0.779। তাহলে এই মানটা কি, এটারই যোগফল অর্থাৎ সামেশন fi ভাগ xi। তাহলে এটা আমি ক্যালকুলেশন করব এইভাবে যে HM is equal to এইখানে n ডিভাইডেড বাই সামেশন fi ভাগ xi, এটি আমাদের সূত্র।
তো এইখানে এন বলতে মনে রাখতে হবে গণসংখ্যার সমষ্টি, অর্থাৎ এফ এর সমষ্টি। এইটা কত আসে? তাহলে 6 এর 7, 8 সাথে 15, 15 20 আর 3 এ 23। তাহলে এখানে ক্যাপিটাল এর মান হচ্ছে 23, আর এইটুকুর মান আমরা ক্যালকুলেট করলাম 0.779। তাহলে 23 কে যদি আমি ভাগ করে দেই, হলো 23 ভাগ 0.779 ইজ ইকুয়াল টু 29.52। তাহলে এইটাই হচ্ছে আমাদের তরঙ্গ গড়, অর্থাৎ গণসংখ্যা যুক্ত নিবেশনের ক্ষেত্রে আমাকে ক্যালকুলেটটা এইভাবে করতে হবে। তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যদি কোথাও কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।